পৃষ্ঠা 47-10। দুর্গা পুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা একটার পর একটা হয়ে গেল। ক্ষিতীশ একটিতেও কোনো কণিকে নামায়নি, এমনকি অ্যাপোলোর প্রতিযোগিতাতেও নয়। যদিও এখন তার সময় অমিয়ার সময়ের প্রায় সমান, তবু ক্ষিতীশের ধারণা এখনও তার প্রকাশের উপযুক্ত সময় আসেনি। হিয়ার সময় এখন কত সেটা না জানা পর্যন্ত কণিকে সে বার করতে চায় না। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতীশ একজন সাঁতারু তৈরি করছে। বালিগঞ্জ ক্লাবে সে গেলেই প্রণবেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটে কিংবা জল থেকে উঠে পড়ে যার ফলে ক্ষিতীশ ওর সময় নিতে পারে না। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, তাইতে ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়ল। প্রত্যেক ক্লাবের, এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টরি স্ট্যান্ডেও অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। একদিন খবরের কাগজে একটা খবর দেখে ক্ষিতীশ কেটে রেখে দিল। মুম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড। 1 কোটির ওপরে সময় করাই ভারতীয় মেয়েদের রেওয়াজ, সেখানে 1:12। ক্ষিতীশ এরপর কোণের ট্রেনিং আরও কঠিন করে তুলল। এবার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে। পুজোর পর বাংলা দল রওনা হয়ে গেল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা বাংলার মেয়েরা 1টি সোনা, 2টো রূপ ও 2টি ব্রোঞ্জ নিয়ে ফিরল। সোনাটি অমিয়ার 100 মিটার ব্যাক স্ট্রোকে। রমা যোশী একাই 6টি সোনা জিতল, 4টি ব্যক্তিগত রেকর্ড করে। শীত এসে গেছে, কমলদিঘির জলও কমে গেছে। সোয়েটার পরা লোকেরা এখন সেখানে বেড়ায়। কেউ আর জলে নামে না, কিন্তু অব্যাহত করে দুবেলা জলে নামা। আপত্তি করেছিল অনেকেই। ক্ষিতীশ জবাবে শুধু বলেছে, যদি পারে তাহলে নামবে না কেন? সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার। প্র্যাকটিস চাই, প্র্যাকটিস। মুভমেন্টগুলো যেন অভ্যাসে দাঁড়িয়ে যায়, স্বাভাবিক হয়ে আসে। তা না হলে স্পিড বাড়ানো যাবে না। এদেশে মাত্র 6 মাস সাঁতার হয়, তাই তো এই শোচনীয় দশা। কণিকে বাকি 3টি স্ট্রোক ও ক্ষিতীশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক এবং ব্রেস্ট, এই 4 রকমের স্ট্রোক মিলিয়ে কণি এখন দিনে 2 মাইল হাড় ভাঙা সাঁতার খাটে। কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে 50 কেজি। বছর ঘুরে নতুন বছর এলো। একদিন ভেলো প্ল্যাটফর্মের ওপরে দাঁড়ানো ক্ষিতীশকে বলল, খিদ্দা, এবছর ওকে কম্পিটিশনে নামাবে তো? ক্ষিতীশ তখন কণির 2টো পায়ের গোছ বাঁধছিল রাবারের দড়ি দিয়ে। পা বাঁধা অবস্থায় শুধুমাত্র হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ক্ষিতীশ অন্যমনস্কের মতো বলল, সিজন শুরু হয়ে গেছে। সিজন কি তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশন তো অনেকদিন কমলদিঘিতে জল ছেড়েছে, হুঁশ নেই? ভেলো কথা থামিয়ে ফেলল। ক্ষিতীশ হাত তুলে রয়েছে কণি স্টার্টিং পজিশনে। পৃষ্ঠা 48। অন ইয়োর মার্ক, গেট, সেট। ক্ষিতীশ হাতটা নামালো। কণি ঝাঁপাবার সঙ্গে সঙ্গে একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে পেছন ফিরে বলল, কি বলছিলিস? হরিচরণরা ভয় পেয়ে গেছে। ভেলোর ধারে কাছে কেউ নেই, তবু সে এধার ওধার তাকিয়ে গলা নামিয়ে বলল, অমিয়া ও বেলা জুপিটারে আবার চলে এসেছে তো? সে খবর রাখো কি? ওদের ট্রেনিং চার্ট তৈরি করেছে হরিচরণ। অমিয়া বলেছে অত ট্রেনিং লোড নিতে পারবো না, তাই নিয়ে হরির সঙ্গে তর্কাতর্কি হচ্ছে। হরি বলেছে, যদি খিদ্দার মেয়েটার হাতে মার না খেতে চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ করেও কোনো লাভ নেই। কণি এখন যে টাইম করছে অমিয়ার পক্ষে সেখানে পৌঁছানোর সম্ভব হবে না। তাহলে এবার ওকে জুপিটারের চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাওয়াও। মনে আছে কি বলে অপমান করেছিল? জলে কণির দিকে চোখ রেখে ক্ষিতীশ জবাব দিতে ভুলে গেল। ভেলো ধর্মড়িয়ে বলল, যা বলতে এসেছিলাম সেটাই বলা হয়নি। আর একটা দর্জির দোকান ঠিক করেছি, দিনে প্রায় ½ কেজি মাল হয়। ওরা তোমার জন্য রেখে দেবে, তুমি কালই যেও, এই নাও ঠিকানাটা। ভেলো চলে যাবার পর ক্ষিতীশ স্টার্টিং ব্লকের ওপর বসে ওর কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করছিল। তখনই দেখল ধীরেন ঘোষ আর বদুপ চ্যাটার্জি কমলদিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে কৌতূহলী হয়ে এগিয়ে আসছে তার দিকেই। খিদ্দা, দেখেছি উঠে পড়ে লেগেছে, কদ্দূর হলো? খিদ্দা, দেখছি উঠে পড়ে লেগেছে, কদ্দূর হলো? ক্ষিতীশ যথাসম্ভব নিরাসক্ত হবার চেষ্টা করে ধীরেনকে বলল, কিসের কদ্দূর? এই তোমার চ্যাম্পিয়ন তৈরি করার।
এবার দিল্লিতে দেখলুম বোম্বাইয়ের রমা যোশীকে, অসাধারণ, ফ্যান্টাস্টিক। ইন্ডিয়া এরকম মেয়ে সুইমার কখনো হয়নি। হ্যাঁ, ভালোই টাইম করেছে, ক্ষিতীশ নিষ্প্রাণ স্বরে বলল। তোমার এই গঙ্গা থেকে কুড়োনো মেয়েটা কেমন টাইম করছে? বধূ চ্যাটার্জি নস্যির ডিবেটা রেলিংয়ে ঠুকে ঢাকনিটা খুলতে খুলতে বলল, ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে? আর একটু বাকি আছে, কাল পরশুই ধরে ফেলবে। ক্ষিতীশের চোখ জোড়া মিটমিট করে উঠল। উনি তখন কিকিং বোর্ড ধরে স্প্রিন্ট করে যাচ্ছে। বধূ চ্যাটার্জি সেদিকে তাকিয়ে বলল, ঠাট্টা করলে আমার সঙ্গে? ঠাট্টা? জলে নেবে 1 বছরেই ডনের টাইম ধরে ফেলেছে কিনা জিজ্ঞাসা করলেন। এমন সিরিয়াস কথার পর কি ঠাট্টা চলে? আগে অমিয়াকে বিট করুক, তারপর বড় বড় ব্যাপার ভাবা যাবে। তা বটে, ধীরেন ঘোষ বিজ্ঞের মতো বলল। তবে অমিয়াকে বিট করা আর সম্ভব হলো না। এইটাই ওর লাস্ট সিজন। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের পরই চলে যাবে কানাডায়। ক্ষিতীশ সচকিত হয়ে উঠল। কোনি যদি অমিয়াকে না হারায় তাহলে বিরাট একটা অপূর্ণতা ক্ষিতীশের জীবনে যেন রয়ে যাবে। চিরকাল যেন তাকে অতৃপ্ত থেকে যেতে হবে। তাহলে কোনিকে এবার তো নামিয়েই জানতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কত পেছনে রয়েছে। পৃষ্ঠা 49। না না, তা করতে যেও না। বধূ চ্যাটার্জি ব্যস্ত হয়ে পড়ল। সবে শুরু হয়েছে, বাচ্চা মেয়ে এক্ষুনি বড় রকমের মার খেয়ে গেলে সেট ব্যাক হবে, তাতে ওর ক্ষতিই হবে। হোক, তবু তো পরে বলতে পারবে আমি আর পা ধোয়া জল খেয়েছি। সেই দিনই নকুল মুখার্জিকে ক্ষিতীশ জানালো এবার জুপিটারের কম্পিটিশনে কোনির এন্ট্রি অবশ্যই যেন দেওয়া হয়। ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো কোনির ট্রেনিং সম্পর্কে। তীক্ষ্ণ নজর রাখলো কোনির হাবভাব, শোয়া, খাওয়া এবং বিশ্রামের দিকে। প্রতি মাসে একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগলো। অ্যাপোলোর ছেলেদের সঙ্গে এখন তাকে প্রতিযোগিতা করিয়ে সময় নেয়। ক্ষিতীশ একদিন কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দার দেওয়ালে সেঁটে দিল। কৌতূহলী প্রশ্নের উত্তরে সে হেসে বলল, অত বছর আমায় বাঁচতে হবে কিনা সেটা যাতে মনে থাকে তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য। আসলে ওটা হচ্ছে 70 সেকেন্ড। সময়টা কোনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়িতেও দেওয়ালে লিখে রেখেছে, রমা যোশী এখন লক্ষ্যের পাত্রী। 1 মিনিট 10 সেকেন্ডে কোনিকে এই বছরই সাঁতরাতে হবে। অসম্ভব বলে কিছু নেই রে। কোনিকে রাত্রে খাওয়ার পর বাড়ি পৌঁছে দেওয়ার সময় ক্ষিতীশ বলে, বুঝলি, আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। ক্ষিতীশ পকেট থেকে স্টপওয়াচটা বার করে কোনির চোখের সামনে ধরে। কোনি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে থাকে। বারবার চাবি টিপে দেখে কাঁটাটা থরথরিয়ে কেমন এগোচ্ছে। ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হলে ছোটোখাটো রেকর্ডগুলো ভাঙতে ভাঙতে এগোতে হবে। খিদ্দা, অমিয়াদির রেকর্ড কবে ভাঙবো? ঘড়িটা কানে লাগিয়ে কোনি হঠাৎ প্রশ্নটা করলো। ক্ষিতীশ হেসে বলল, কেন? আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে, আমাকে সকলের সামনে বলল, তুই এখানে ঝিয়ের কাজ করিস? জানো খিদ্দা, আমার খুব লজ্জা করলো। আমার হাতের লেখাটা এত খারাপ, নইলে খাতায় মাপ লেখার কাজ করতে পারতুম। তুমি বৌদিকে একটু বলবে, আমি রোজ তাহলে হাতের লেখার প্র্যাকটিস করব। বলবো, ক্ষিতীশ মৃদু স্বরে বলল। লজ্জা কখনো পুরোটা জিততে পারবি না। কাউন্টারের ওধারে বসলে খানিকটা জেতা হবে, ক্ষমতা দিয়ে জিততে হয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান তাতে বাড়বে, মানুষের মান বাড়বে, মানুষেরও। কোনি হকচকিয়ে বলল। ক্ষিতীশ ওর পিঠ চাপড়ে দিয়ে ঝুঁকে ভারী গলায় বলল, হ্যাঁ, মানুষেরও। মানুষ শব্দের থেকে জোরে আকাশে উড়েছে। 10 সেকেন্ডের কম ডাঙায় 100 মিটার ছুটেছে। জলে মেয়েরা 1 মিনিটের বাধা ভেঙেছে। স্বপ্নেও ভাবা যায়নি এমন সব পদ্ধতি ল্যাবরেটরিতে, অপারেশন টেবিলে মানুষ শিখেছে এই শরীরের আয়ু বাড়াতে। একদিন আসবে যখন আলোর গতিকে মানুষ হার মানাবে, ইচ্ছে মতো বয়সটা বাড়াবে। এই যে রেকর্ড ভেঙে মানুষ জলে, স্থলে, আকাশে এগোচ্ছে, এই সবই মানুষের মুক্তির চেষ্টা, এই ঘড়িটার হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা। একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ। পৃষ্ঠা 50। খিদ্দা, কাঁধে লাগছে। কোনি অস্পষ্টে কাতরে উঠল। কোনির কাঁধে উত্তেজিত আঙুলগুলো চেপে বসে গেছে।
ক্ষিতীশ লজ্জা পেয়ে হাতটা নামিয়ে নিল। অনেক সময় আবুল তাবুল বকি, তুই এসব কথা বুঝতে পারিস? কোনি মাথা নাড়ল। ক্ষিতীশ যেন তাতে নিশ্চিত হলো, এমন স্বরে বলল, তোর পক্ষে এসব শক্ত কথা, তবে আরো বড় বুঝতে পারবি। খিদ্দা, তুমি কিন্তু বললে না আমার টাইম অমিয়াদির রেকর্ডের থেকে কত পেছনে। বলবো একেবারে কম্পিটিশনেই দেখিয়ে দেবো বেটাদের কে কার পায়ের জল খায়। এর 3 মাস পরেই ক্ষিতীশ অ্যাপোলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বদমাইশি, এসব হচ্ছে ধীরেনের বদমাইশি। কনির এন্ট্রি নেবে না কেন? অ্যাপোলোর সঙ্গে ঝগড়া, তাই বলে সুইমারদের ওপর ঝাল ঝাড়বে? প্রোটেস্ট করো, ইনজাংশন দাও, যা খুশি ইচ্ছে মতো করবে। এটা কি মোগের মুলুক? নকুল মুখুজ্জে আর বিষ্ণুধর এবং আরও অনেকে সেখানে বসে। ক্ষিতীশ পয়চারি করছিল, থমকে জুপিটার ক্লাবের দিকে মুখ ফিরিয়ে বলল, কোথায় নেবে গেছে? অবদার্থরা ক্লাবটাকে কোথায় নামিয়ে এনেছে? এখন ভয়ে ইতরম শুরু করেছে। ভেবেছে এইভাবে ক্ষিতীশ সিঙ্গিকে আটকাবে। ফিসফিস করে বিষ্ণুধর বলল, এসব বিনোদ ভরের পরামর্শে হয়েছে। পাবলিককে এটা জানানো উচিত। প্রেস কনফারেন্স ডাকবো আমি। নকুল মুখুজ্জে ধীরে ধীরে মাথা নাড়ল। এন্ট্রি রিফিউজ করার অধিকার ক্লাবের আছে। ওরা বলেছে ডেট পেরিয়ে গেছে, তাই নেবে না। লাস্ট ডেট কবে সেটা তো ওরা বলে দেয়নি। সুতরাং আইনের ফাঁক রয়েছে, প্রোটেস্ট, ইনজাংশন কিছুই চলবে না। এটা মরালিটির ব্যাপার। ক্ষিতীশ অধৈর্য ভঙ্গিতে নিজের বুক চাপড়ে দিল। এটা খেলার, এটা সাহসের, এটা চ্যালেঞ্জের ব্যাপার। নকুল মুখুজ্জের ঠোঁট বিদ্রুপে মুচড়ে উঠল। বিষ্ণুধর উত্তেজিত হয়ে বলল, তাহলে একটা ডেমনস্ট্রেশন করলে কেমন হয়? বিক্ষোভ, প্রতিবাদ জুপিটারের সামনে, বিনোদ ভরের বাড়ির সামনে, একটা মিছিলও যদি পাড়ায় পাড়ায়, ওতে অনেক ঝামেলা। নকুল ঠান্ডা স্বরে বিষ্ণুধরকে মিইয়ে দিল, জুপিটারেরই পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটুও তাতে কমবে না। অপারেশন আপনার ইলেকশন পর্যন্ত লোকে এসব মনেও রাখবে না। তার থেকে বরং অন্য কিছু ভাবা যেতে পারে। ক্ষিতীশ, তুমি কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারে? নিশ্চয়। ক্ষিতীশ বলল, দাঁতে দাঁত চেপে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 11। Competitors for the ladies 100 meters freestyle event, please come to their starting blocks. জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই এরকম জাঁকালোভাবেই হয়। কমল দিঘির অর্ধাংশের 4টি গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে। সাঁতার শুরু হয় যেদিকে প্ল্যাটফর্ম থাকে। প্ল্যাটফর্ম থেকে তার পেছনে 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার, আর তারও পেছনে গ্যালারি। প্ল্যাটফর্মের একধারে টেবিলে সেখানে মাইক্রোফোন দিয়ে ঘোষক আর জন্য 5 টাইম রেকর্ডার। বুকে ব্যাগ ঝুলিয়ে কয়েকটা সুভেনির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ। ভিড়ে আজ ফেটে পড়ছে কমল দিঘি। গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে, একজনের হাত ভেঙেছে। রেলিংয়ের ভেতরের পাড় ঘিরে লোক দাঁড়িয়ে। 2টি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল, অবশ্য তারা সাঁতার জানে। ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপোলোর এলাকায় রেলিং ঘিরে 1000-2 মানুষ। তারা দূর থেকে প্রতিযোগিতা দেখবে। প্রতিযোগিতায় আজ শেষ দিন। দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের 3টি বিষয়ের ফাইনাল হয়ে যাবার পর ঘোষণা শোনা গেল, কম্পিটিটর্স ফর দ্য লেডিস 100 মিটার ফ্রিস্টাইল ইভেন্ট প্লিজ। উইল কম্পিটিটর্স কাম টু দেয়ার পজিশনস? দিস ইজ সেকেন্ড কল। কমল দিঘির অ্যাপোলো অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মধ্যভাবে সাঁতার কাটছিল। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 50 মিটার পাশে। সেখানে চুপচাপ বসে, চোখে পুরো কালো কাঁচের চশমা, মাথার কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না। আজ কমল দিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক। সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনি, শান্ত নরম গলায় সে ডাকলো। জল থেকে কোনি প্ল্যাটফর্মে উঠে এলো। রেলিংয়ে ভিড়ের চোখে এদিকে ফিরল। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে। অত্যন্ত ঢিলেঢালা নিশ্চিত ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট 2 হাত ছুঁড়ে উঠে এলো।
এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত। অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলেছে। হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে ফিসফিসিয়ে কি বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপোলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পেছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না। কনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ। সারা কমল দিকে হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপোলোর দিকে নিবদ্ধ হচ্ছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কান ছাকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করল। অ্যাপোলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে এলো, ডাউন দিতেই হবে কোনি। পৃষ্ঠা 52। অন দ্য বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল। এয়ার রাইফেলের নলটা আকাশমুখ তোলা। জুপিটারের ব্লকের ওপর 8টি মেয়ে উঠল। অ্যাপোলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমল দিকে ঘিরে ভেসে উঠল মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে। দুহাত পাখির ডানার মতো পিছনে যেন এক্ষুনি উড়বে। গেট সেট। অমিয়া ও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপাঝপ জলে পড়ল। এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি। কমল দিঘি ঘিরে বিদ্রুপ এবং আক্ষেপ এক চক্কর ঘুরে গেল। অমিয়া আর চোখে কোনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। নতুন ক্যাপ লাগানো হয়েছে। অন দ্য বোর্ড। মেয়েরা আবার ব্লকের ওপর উঠল। গেট সেট। এয়ার রাইফেলের ফটার শব্দ হলো। একসঙ্গে 9টি মেয়ে জলে পড়ল। সঙ্গে সঙ্গে কমল দিঘির ওপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো। তাদের চোখ ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে আগুয়ান 2টি সাঁতারুকে লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কোনি আর অমিয়া সমান রেখায়। বাকিরা 7-8 মিটার পেছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি। অ্যাপোলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে চিৎকার করে উঠল, কোনি গো অমিয়া গো। জুপিটার থেকে চিৎকার শোনা গেল। ক্ষিতীশ মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টি কোণের দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই। পৃষ্ঠা 53। অমিয়া দুহাত এগিয়ে গেছে। বেলা তার পেছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে। ঘুরে গিয়ে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো। কোনি যেন থমকে গেল। তারপরই বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতো ছিটকে এলো। রোগতপ্ত মানুষের মতো কমল দেখি ভুল বকতে শুরু করেছে। কোনি। এটা ছেলে না মেয়ে মশাই? মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে কোনি। পারবে না। এক বডি পেছনে পড়ে গেছে। কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করলো। 60 মিটার অমিয়া এগিয়ে চলেছে। 65 মিটার কোণে উঠছে। 70 মিটার কোণে সমান রেখায় অমিয়ার সঙ্গে। নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে। পায়ের পাড়ি এলোমেলো হয়ে এসেছে। হাত দুটো উঠে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পেছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই। অমিয়া নিভে আসছে। কামন অমিয়া, কামন বেঙ্গল চ্যাম্পিয়ন, ফাইট কোনি ফাইট। হঠাৎ কমল দেখি ঘিরে বিরাট একটা চিৎকার হাউয়ের মতো আকাশে উঠল। কোনি পেছনে ফেলেছে অমিয়াকে। ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিয়ে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে 2টি হাত। তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি। ওর দুপাশে ইংরাজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে। পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ ওকে অনুসরণ করছে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কোনি নিজেকে টেনে বার করে নিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েই সে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরালো। তখনও অমিয়া পৌঁছয়নি। উই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কোনি চিত হয়ে বোর্ডের পায়ে ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে। 3 বডি ক্লিয়ার। 3 বডিতে মেরেছে। কোনি। ভিড়ের মধ্যে 3টে ছেলে তালে তালে সুর করে চেঁচিয়ে যাচ্ছে। কোনি হাত নাড়ল তাদের উদ্দেশ্যে। কিরকম ডাউন খাওয়ালো দেখলে? জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। অনেক দিন এমন মজা পায়নি কিন্তু। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে দিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠল। হাততালি পড়ছে, শীষ উঠছে।
একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে। অ্যাপোলো স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবৎ ভাবলে সেন ক্ষিতীশ এখন তিরিং তিরিং লাফাচ্ছে। কোথায় হরিচরণ, মুখখানা একবার দেখা। লাফাতে লাফাতে ক্ষিতীশ চিৎকার করে চলল, অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাঁটা? বুদ্ধি চাই, খাটুনি চাই, নিষ্ঠা চাই, গবেট গবেট সব গবেট। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের ওপরে ভেলো উঠে এসে ক্ষিতীশকে জড়িয়ে ধরল। হচ্ছে কি খিদ্দা, এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি? চলো চলো, ক্লাবে চলো। বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়েছিল। এই কনি, উঠে আয়। ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্ণুধর। পৃষ্ঠা 54। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করলো। 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ক্ষীণ স্বরে বিষ্ণুধর বলল। ব্যান্ড পাঠিয়ে আনাবো, কনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো। খবরদার ওকাজটি করবেন না, তাহলে 5,500 ভোট কমে যাবে। বিষ্ণুধর ফ্যাল ফ্যাল করে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে অস্ফুটে আপন মনে বলল, কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। ক্ষিতীশ কনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিংয়ের ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল। অমিয়াদি টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা আর মনেই এলো না। আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস। মনে এলে সময় আরও কমতো। আমার সময় কত হলো খিদ্দা? বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকে এগিয়ে দেশভ্রু কঞ্চিত করল এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠল। ভুলে গেছি রে, ফিনিশিংয়ের সময় এমন এক্সাইটমেন্ট চারদিকে। তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস। ইয়েস, সময়টা যদি রাখতুম। খিদ্দা, আমায় যে এখন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস নে আর। ক্ষিতীশ ব্যস্ত হয়ে বলল, কিন্তু কোনি ইতস্তত করছে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? কানে কানে বলবো। ক্ষিতীশ নিচু করলো মাথাটা। রসগোল্লা আনতে পাঠিয়েছে না? তাই তো, নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বরাতে রসগোল্লা নেই? কে বললে নেই? বিষ্ণুধর গর্জন করে উঠল। ব্যান্ড পার্টি ঘোরানো গেল না, রসগোল্লার হাঁড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে। তাহলে আর বৌদির রাগ ও জল হয়ে যাবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতীশের প্রতি লীলাবতীর প্রথম উক্তি হলো, অত লোকের সামনে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সবার সামনে অসভ্যতা। দোকানের মেয়েরাও দেখলো তো। ক্ষিতীশ মাথা চুলকোতে চুলকোতে কনির দিকে তাকালো। তোর বৌদি জানলো কি করে? ফিসফিস করে কনি বলল, বৌদি দেখতে গেছিল। আমি বলেছিলাম আজকে সাঁতারের কথাটা, নইলে ছুটি পেতুম না যে। তারপর হেসে বলল, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে। লাজুক স্বরে বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। কনিকে বাড়ি পৌঁছে দেবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস? কনি অনেকক্ষণ চুপ করে হাঁটলো। তারপর স্বপ্নের ঘুরে যেন কথা বলছে এমনভাবে বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখও এগিয়ে চলেছে। বড্ড ভয় করে তখন। মুখটা কেমন দেখতে রে, দাদার মতন। আজও ছিল আমার সঙ্গে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 55-12। অবশেষে কনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। এবারের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে। BASA নির্বাচন সভায় ধীরেন ঘোষ, বধূ চ্যাটার্জেরা প্রবল বিরোধিতা করেছিল অ্যাপোলোর কাউকে দলে নেওয়ায়। শুধু তাই নয়, জুপিটারের কম্পিটিশনে অ্যাপোলোর তরফ থেকে অমার্জনীয় ও খেলোয়াড়ি আচরণ করার জন্য ওই ক্লাবকে সাসপেন্ড করা হোক দাবিও তোলে। জুপিটার দলে ভারী ছিল, তাদের প্রস্তাব গৃহীতও হচ্ছিল। এমন সময় আচমকা বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস অর্থাৎ হিয়ার কোচ প্রস্তাব দিল, অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রণবেন্দু তারপর বলল, বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে। তুমুল হইচই পড়ে গেল প্রণবেন্দুর এই কথায়। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় নেই। ওরা ভেবেছিল প্রস্তাবনা বিনা বাধায় পাশ হয়ে যাবে। কেউ ভাবতেই পারেনি হিয়ার প্রতিদ্বন্দ্বীর পক্ষে নিয়ে প্রণবেন্দুই কিনা লড়াই শুরু করবে। ধীরেন ঘোষ ক্ষুব্ধ হয়ে বলল, স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো সেটা তো তুমি নিজেই দেখেছ।
হ্যাঁ দেখেছি। প্রণবেন্দু স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে থেকে আবার বলল, কি হয়েছিল আমি দেখেছি। শুধু প্রণবেন্দু নয়, আরও অনেকেই দেখেছে। কনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয়, হয়েছিল হিয়ার সঙ্গে। ব্রেস্ট স্ট্রোকের 100 মিটারে ছিল কনি, অমিয়া, হিয়া। চ্যাম্পিয়নশিপের অন্যতম রেফারি ছিল ধীরেন ঘোষ। স্ট্রোক জাজদের মধ্যে ছিল হরিচরণ, ইন্সপেক্টর অব টার্নস, এবং টাইম কিপারদের মধ্যে কার্তিক সাহা, বধূ চাটুর্যে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছাড়াও জুপিটারের গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোকেরা ছিল। একই সঙ্গে কনি আর হিয়া 50 মিটার থেকে টার্ন নেয়। সঙ্গে সঙ্গে বধূ চ্যাটার্জি লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে। রেফারি ধীরেন ঘোষ ছুটে গিয়ে ফ্ল্যাগ দেখাবার কারণটা জেনে বলল, কনকচাপা পাল ডিসকোয়ালিফাই হয়েছে, টার্ন করেই আন্ডার ওয়াটার ডাবল কিক নিয়েছে। শুনে অবাক হয়ে গেল ক্ষিতীশ। শুধু বলল, এরকম ভুল করার কথা তো নয়। হিয়া প্রথম এবং তার থেকে 6 মিটার পেছনে কনি, 7 মিটার পেছনে অমিয়া সাঁতার শেষ করে। কনিকে 200 মিটারে নামতে দেয়নি ক্ষিতীশ। ব্রেস্টস্ট্রোকেও পায়ের ওপর অত্যাধিক খাটুনি পড়ে, অথচ তারপরেই 200 মিটার ফ্রিস্টাইল ইভেন্ট। কনি মূলত ফ্রিস্টাইলার, কিন্তু এতেও কনি পারল না। সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁয়েই সে মুখ ঘুরিয়ে দেখল অমিয়া হাত ছোঁয়ালো। কনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতীশের দিকে তাকালো। ঘড়িটা উঁচু করে ধরে গ্যালারি থেকে ক্ষিতীশ হাত নাড়ল। ঘোষণায় শোনা গেল অমিয়া প্রথম হয়েছে। ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল, তারপর ধীরেনের কাছে ছুটে গিয়ে বলল, এসব কি হচ্ছে, কি আবার হবে? ধীরেন অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল। ক্ষিতীশ ওর হাত টেনে ধরল। পৃষ্ঠা 56। আমিও টাইম রাখছি। কনি আগে টাচ করেছে, ওর টাইম। তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো। নকুল মুখুজ্জি প্রতিবাদ জানালো জুরি অফ আপিলের কাছে। প্রতিবাদ নাকচ হয়ে গেল। 15 মিনিট পরেই ছিল 200 মিটার ব্যক্তিগত মেডলি। কনি বাটারফ্লাইয়ে হিয়া এবং অমিয়ার কাছে পিছিয়ে পড়ল। ব্যাকস্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলে রয়েছে। ব্যাপার কি? ক্ষিতীশ গ্যালারি থেকে নেমে এলো। ধীরেন জোচ্চুরির একটা সীমা আছে। যোগু তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল। কে বলল আগে থেকে? তোমার মেয়েটা ফল্টি টার্ন নিয়েছে, তারপর ফ্ল্যাগ দেখিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও। জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর কিছুই তো শেখাওনি। ধীরেন উত্তেজিতভাবে হাত নেড়ে বকের মতো গলাটা লম্বা করে বলতে লাগলো, আইনটাও শিখো যে ব্যাকস্ট্রোকে টার্ন নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়াবার আগে নর্মাল পজিশন অন দ্য ব্যাক থাকতে হবে। কনকচাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে, নর্মাল পজিশনে থেকে ছোঁয়ায়নি। যাও যাও, গিয়ে বসো এখন। হিয়ার কাছে অমিয়া হেরে গেল 1 সেকেন্ডের তফাতে। কনি আড়ষ্ট হয়ে গেল দুবার বাতিল হয়ে এবং প্রথম হয়েও দ্বিতীয় হয়ে যাওয়ায়। বাড়ি ফেরার সময় ক্ষিতীশ বাসে সারা পথ গজরালো এবং অবশেষে বলল, কাল 100 মিটার দেখি ধীরেনরা কী করে তোকে আটকায়। কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে ক্ষিতীশ তা ভেবে দেখেনি। পরদিন স্টার্টিং ব্লকে যখন প্রতিযোগীরা এসে দাঁড়ালো, ক্ষিতীশ একটু অবাকই হলো। নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের মাঝখানে রাখা হয় 3, 4, 5 নম্বর লেনে। হিয়া 3 নম্বরে, কনি 4 নম্বরে, অমিয়া 6 নম্বরে, আর তাদের মাঝে জুপিটারের ইলা 5 নম্বর লেনে। হিটে কোনো ক্রমে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠেছে। 2 বছর আগে প্রি-ইউ পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গার্ডকে কামড়ে দিয়েছিল। ক্ষিতীশ এগিয়ে যাচ্ছিল ধীরেনের দিকে। একজন ভলান্টিয়ার তাকে আটকে দিয়ে বলল, প্ল্যাটফর্মে কম্পিটিটররা আর অফিসিয়ালরা ছাড়া কেউ যেতে পারবে না। ফিরে এসে ক্ষিতীশ ঘড়ি হাতে নিয়ে বসল। শুরু থেকেই প্রচণ্ড রেস। অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাঁতার থেকে বিদায় নিতে। হিয়া মসৃণ, ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে যাচ্ছে। উনি যেন তারা খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যা। জল তোলপাড় করে সে যেন নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছে। বাকিরা যথাসাধ্য চেষ্টা করেছে ওই 3 জনের পেছনের অন্তত 20 মিটারের মধ্যে থাকতে। ইলার ব্যস্ততাটা একটু কম। সে বরাবর মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশই সরে যাচ্ছে কনির লেনের দিকে। বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন নিল কনি, তারপর অমিয়া। বেস্ট্রোকটা ভালো ফ্রিস্টাইল হয় না। হিয়া প্রায় 2 মিটার পিছিয়ে পড়েছে। বাকিরা তখনও 40 মিটারেও পৌঁছয়নি।
টার্ন নিয়ে কনি সবে মাত্র 2-3টে স্ট্রোক দিয়েছে, তখনই ব্যাপারটা ঘটল। ইলা ঢুকে পড়েছে কনির লেনে। দুজন মুখোমুখি সংঘর্ষ। বলে কনি চেঁচিয়ে উঠল একবার। দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থা এবং হাঁক পাক করে সে যেন নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। কয়েক সেকেন্ডে এভাবে কাটল। ততক্ষণে অমিয়া এবং হিয়া ওদের অতিক্রম করে বেরিয়ে গেছে। বধূ চাটুর্যে লাল ফ্ল্যাগ উঁচিয়ে ইলার দিকে তাকিয়ে বলল, ইউ ডিসকোয়ালিফাইড। ইলা আবার নিজের লেনে সরে গিয়ে সাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগলো। পৃষ্ঠা 57। কনি শুধু একবার সামনে তাকিয়ে দেখল, তারপরেই বড় হাঁ করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তাড়া করলো সামনের দুজনকে। অনেক দেরি হয়ে গেছে, তবু শেষ চেষ্টা। ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত। পায়ের কাছে টকবগিয়ে ফুটছে জল। কামন পল, কামন। দাঁড়িয়ে উঠে চেঁচাচ্ছে আর কেউ নয়, হিয়ার বাবা। গ্যালারি হতভম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে পড়ল। জোরে জোরে, আরও জোরে। শুধু এই চিৎকার ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়ল। কনি পারল না। অমিয়া তার খেতাব রক্ষা করলো, দ্বিতীয় হলো হিয়া, কনি তৃতীয় হলো বেলার সঙ্গে। তারপর আর একটা ব্যাপার ঘটল। ধীরেন জলের ধারে ঝুঁকে একগাল হেসে অমিয়াকে কিছু বলছিল। সেই সময় ভিড় ঠেলে ছুটে এসে ক্ষিতিশ তার পেছনে লাথি কষালো। ধীরেন উল্টে গিয়ে জলে পড়ল। তুমুল হইচই শুরু হয়ে গেল। কয়েকটি ছেলে ক্ষিতিশকে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। তখন শোনা গেল চিৎকার করে সে বলে যাচ্ছে, পারবি না, এভাবে পারবি না। রাস্তায় বেরিয়ে এসে কনির তোয়ালে দিয়ে ক্ষিতিশ মুখ মুছল। ঠোঁটের কষ বেয়ে তখনও রক্ত গড়াচ্ছে। কনির কপাল ফুলে উঠেছে। একটা পানের দোকান থেকে ক্ষিতিশ বরফ কেনার জন্য দাঁড়ালো। ঠিক তখনই ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে হিয়ার বাবা নেমে এলো। সরি মিস্টার সিনহা, এমন ডার্টি ব্যাপার এখানে হবে আমি জানতাম না। হিয়া, তার মা, আমরা কেউ খুশি হতে পারছি না। এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। ভদ্রলোক কনির পিঠ চাপড়ে দিয়ে বললেন, দুঃখ করো না। জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছ। তুমি লাকি। তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলব না। ক্ষিতিশ প্রথমে বিভ্রান্ত, তারপর অভিভূত হয়ে গেল। গাড়ির জানলা দিয়ে হিয়া এবং তার মা দেখছে। ক্ষিতিশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, বড় হও মা। তারপর ইতস্তত করে বলল, সেদিন কনিকে আমি খুব বকেছি। বাসস্টপে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া বুক পকেটটা টান মেরে ক্ষিতিশ খুলে ফেলল। তোর বৌদিকে এসব কিছু বলিসনি। প্রণবেন্দু ঘরের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে বলল, কি হয়েছিল আমরা জানি, সে কথা এখন আলোচনা করে লাভ নেই। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে। টিমটা যাতে সেরা হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে যেতে হবে। মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভাল। ওদের রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেবার মতো কেউ নেই, একমাত্র কনক চাপা পাল ছাড়া। ফ্রি স্টাইলে 3টে ইন্ডিভিজুয়াল আর একটা রিলে। এই 4টের মধ্যে অন্তত 2টোতে 100 এবং আর 200-এ কনক চাপা 60% চান্স আছে। কিসে বুঝলে যে আছে? একজন জানতে চাইল। শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি। যেরকম রোখা জেদি সাঁতারও দেখালো, তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। আমি ওর ট্রেনিংয়ের খবর রাখি, 2-3 বার দেখেও এসেছি। জোর দিয়েই বলছি, মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিতে হলে এই মেয়েটিকে চাই। শুধু ফ্রিস্টাইল জিততেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব? ধীরেন ঘোষ তাচ্ছিল্য ভরে বলল এবং অন্যান্যদের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো হাসল। কিন্তু তাকে সায় দিয়ে কেউ মাথা নাড়ল না। এবার হিয়ার কাছ থেকেই আমি 3টে গোল্ড আশা করছি, 2টো বেস্ট্রোকে, একটা ব্যাক স্ট্রোকে। মেডলেতে 50-50 চান্স আছে। এছাড়াও অঞ্জু, পুষ্পিতা, বেলা এবং অমিয়া পয়েন্ট আনবে। এবছর আমরা লেডিস চ্যাম্পিয়ন হতে পারি। পৃষ্ঠা 58। কিন্তু কনক চাপা পাল এবছর কোনো ক্লাব স্পোর্টসে নামেনি। স্টেট চ্যাম্পিয়নশিপে 2টোতে ডিসকোয়ালিফাই হয়েছে, আর একটায় প্রথম 2টো প্লেসের মধ্যে আসতে পারেনি। বাকিগুলো আর নামেনি। ওর টাইমিং কি আমরা তা জানি না, সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায়? ধীরেন ঘোষ টেবিলে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড সভাঘর নিস্তব্ধ রইল। সবশেষে ধীর শান্ত গলায় প্রণবেন্দু বলল, তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়েই আপনাদের টিম করতে হবে। আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। তা কি করে হয়? সভায় গুঞ্জন উঠল। একজন বলল, কনক চাপা পালকে সিলেকশন দিলে ক্ষতি বা কি?
যাবে তো নিজের টাকায়। এরপর শুরু হলো তর্কাতর্কি, সেটা পৌঁছলো চিৎকারে। একসময় ধীরেন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় বলল, প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলো সুইমার টিমে ঢোকাতে চায়, এতে ওর কি যে স্বার্থ আছে বুঝছি না। প্রণবেন্দু জবাব দিল, রমা জোশীর সোনা কমানো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। উনি মাদ্রাজ যাওয়ায় মনোনয়ন অবশেষে পেল। বাংলা ম্যানেজার হয়েছে ধীরেন ঘোষ, মেয়েদের বিভাগের ম্যানেজার বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে ওরা সন্ধ্যায় রওনা হবে। ক্ষিতীশ এসেছে ট্রেনে কনিকে তুলে দিতে, আর এসেছে কান্তি, চণ্ডু, ভাদু, কনির ভাই গোপাল। কামরায় জানলার ধারে বসেছে কনি। জানলা থেকে দূরে সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতীশ দাঁড়িয়ে। কনি কথা বলছে কান্তিদের সঙ্গে। ধীরেন ঘোষ হাঁকডাক করে তদারকিতে ব্যস্ত। ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে, এখনও নাকি কয়েকজন পৌঁছয়নি। কনির মুখে চাপা ভয়। কলকাতার বাইরে সে কখনো যায়নি। 1450 কিলোমিটার অর্থাৎ প্রায় 35 ঘন্টা ট্রেনে বাস। কামরার আর এক কোণে জুপিটারের অমিয়া আর বেলা। ওরা অভ্যস্ত। এটা ওদের 5ম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হিয়া বাবা মার সঙ্গে 2 দিন পর প্লেনে যাবে। কনি কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। তখন চোখ সরিয়ে নিচ্ছে ক্ষিতীশ। মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপর। তবে নামিসনি যেন। গঙ্গা আর সমুদ্রের অনেক তফাৎ। সমুদ্রের তলায় কারেন্ট আছে। ভাদু সাবধান করে দিল, কনি মুশকিলে পড়বি খাবার নিয়ে। ইডলি ধোসা যা জিনিস খেলেই মালুম পাবি, বাঙালিদের পেটে ওসব ঠিক সহ্য হবে না। ওখানে পৌঁছেই খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথায় আছে। কান্তি পরামর্শ দিল, না রে, আমাদের সঙ্গে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে। তোর ভয় করছে? ভাদু জিজ্ঞেস করলো। কনি ছলছল চোখে তাকালো। আরে ধ্যাত, তোর থেকেও কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা, আর তুই তো অতগুলো লোকের সঙ্গে যাচ্ছিস, ঘাবড়াসনি। চণ্ডু হাত ধরল কনির। ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল। ক্ষিতীশ কথা বলছিল একজনের সঙ্গে, মুখ ফিরিয়ে দেখলো কনি তার দিকে তাকিয়ে দুগাল বেয়ে জল পড়ছে। খিদ্দা, কনি ধরা গলায় ডাকলো। ক্ষিতীশ না শোনার ভান করলো। ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ভয় করছে খিদ্দা। ট্রেনের সঙ্গে হাঁটছে কান্তিরা। মুখ কাত করে কনি জানলার শিকের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলো। ক্ষিতীশকে দেখতে পেল না। ঘন্টা 2 পর খড়গপুর স্টেশন ট্রেন থামল। পৃষ্ঠা 59। ঘন্টা 2 পর খড়গপুর স্টেশনে ট্রেন থামল। কৌতূহলে কনির প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে হঠাৎ পাশ থেকে জানলার সামনে এসে দাঁড়ালো ক্ষিতীশ। খিদ্দা, কনির চিৎকারে শুধু কামরাই নয়, প্ল্যাটফর্মেরও অনেকে ফিরে তাকালো। মনে আছে তো? ঠিক 10টায় ঘুমোবি। না, অবাধ্য গোয়ারের মতো কনি ঘন ঘন মাথা দোলালো। টপ টপ করে চোখ দিয়ে জল ঝরছে। আমি কিচ্ছু শুনবো না, করবও না। তুমি মাদ্রাজ যাবে, এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? একজন টিকিট চেকারকে এগিয়ে আসতে দেখে ক্ষিতীশ আড়ষ্ট হয়ে গেল। লোকটি তার পেছন দিয়ে চলে যাবার পর কোনো কামরায় উঠে সেদিকে আর চোখে নজর রাখতে রাখতে সে বলল, যাচ্ছি কে বলল? এখান থেকেই আমি কলকাতায় ফিরে যাব। ইস! কনি 2 হাতে আঁকড়ে ধরল ক্ষিতীশের পাঞ্জাবির হাতা। যাও তো দেখি। কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো। জানি তো, জলে ডাইভ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস। টিকিট চেকারটি আবার আসছে। কনি উত্তর দেবার আগেই ক্ষিতীশ, কাল সকালে বহরমপুরে আসব, এই বলেই সরে গেল। কামরার দরজায় দাঁড়িয়ে চা খেতে খেতে হরিচরণ একজনকে বলল, আপদটা দেখছি সঙ্গে চলেছে। কিন্তু সকালে ক্ষিতীশকে দেখা গেল না। বিনা টিকিটে ভ্রমণের জন্য রাত্রেই চেকারের হাতে ধরা পড়ে সে তখন রেল পুলিশের হেফাজতে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 60। 13। ঘরের একধারে এক কোণে খাটে কনি শুয়েছিল। রং ওঠা শতরঞ্চি আর বালিশ, গায়ে দেবার সুতির চাদর, মাথার কাছে টেবিলে ক্যাম্বিসের ছোট ব্যাগ, তাতে আছে গোটা 2 ফ্রক আর ওর সব থেকে মূল্যবান সম্পত্তি কস্টিউমটা। টেবিলে মাজন, ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা চিরুনি। খাটের নিচে চটি।
দুই বাহুতে চোখ ঢেকে কোনি শুয়ে। আর অন্যান্য মেয়েরা তখন বাইরেই থেকে ফিরল। ওরা মাদ্রাজ শহর দেখতে, বাজার করতে বেরিয়েছিল। কোনি যায়নি। হাতে মাত্র 15টি টাকা, তাই নিয়ে বাজার করা যায় না। শহর দেখার ইচ্ছেও নেই। ওর সঙ্গে কেউ কথা বলে না। হাবে ভাবে মেয়েরা বুঝিয়ে দেয় যে ওদের সম পর্যায়ভুক্ত নয়। কোনিও এড়িয়ে চলে ওদের। আজ আবার সকালে বেরোবার সময় বেলা হঠাৎ বলল, প্রণতি দিয়ে আমাদের সঙ্গে কোনি যাবে না? না বলেছে তো। শরীর খারাপ, জ্বর জ্বর লাগছে। খাটে শুয়ে উৎকণ্ঠ হয়ে রইল কোনি। তাহলে ঘরে কেউ একা থাকবে? কাল আমার ক্রিমের কৌটোটা খাবলা দেওয়া দেখেছি। ও মা বেলাদি, আমারও যে পেস্টের টিউবটা অনেকখানি খালি। ভয়ে আমি বলিনি, কি জানি কে আবার কি মনে করবে। ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি। তাহলে কোনি কোথায় থাকবে? প্রণতি ভাদুরী কড়া স্বরে ওরা চুপ করে গেছিল। লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল। থেকে থেকে চাপা একটা অভিমান গুমড়ে উঠছিল বুকের মধ্যে। খিদ্দা তাহলে সত্যি সত্যি খড়গপুর থেকে কলকাতায় ফিরে গেল। যদি এখানে সঙ্গে আসতো তাহলে কষ্ট অনেক কমে যেত। অনেকের সঙ্গেই তো বাবা মা এসেছে, খিদ্দা তাহলে এলো না কেন? হুড়মুড়িয়া ঘরে ঢুকলো হিয়া। ওর বাবা মা হোটেলে রয়েছে। তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল। ঘরে কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল। তারপর কোনিকে দেখতে পেয়ে বলল, বাবার বন্ধু মিস্টার সারঙ্গপানির বাড়িতে আমি যাচ্ছি, প্রণতিদিকে বলে দিও। ঘন্টা 2 পরে ফিরব। ঘরের আর একদিকে হিয়ার খাট। সেখানে তার বিরাট সুটকেসে অজস্র রকমের জিনিস, ইংরাজি কমিক্স আর ট্রানজিস্টর রেডিও বিছানায়। খাটের নিচে 3 রকমের জুতো আর চকলেটের মোড়ক ছড়ানো। হিয়া চটপট ফ্রক বদল করে চুলে ব্রাশ বোলালো। হাত ব্যাগটার মধ্যে একটা চকলেটের বার দেখতে পেয়ে আধখানা মুখে ঢুকিয়ে বাকিটুকু ভেঙে কোনির দিকে ছুঁড়ে দিল। টুকরোটা এসে পড়ল কোনির বুকের কাছে। সেটা তুলে নিয়ে ছুঁড়ে দিল হিয়ার দিকে। হিয়ার গায়ে লাগলো। পৃষ্ঠা 61। একটু অবাক হয়ে হিয়া প্রশ্ন করল, খাও না তুমি? দিলেই খেতে হবে নাকি? কোনি শুকনো গলা স্বরে বলল। চকলেট টুকরোটা কুড়িয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে হিয়া বলল, বুঝেছি, কেন খাবে না? কি বুঝেছ? স্প্রিংয়ের মতো কোনি ছিটকে উঠে বসল। যা বুঝার ঠিকই বুঝেছি। তুমি কমপ্লেক্সে ভুগছ, অযথা আমার ওপর রেগে আছো। হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে গেল। ক্রিমের কৌটোটা খুলে আঙুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগালো। বাবা বলেছিলেন রমা যোশী গতবারের মতো 6টা গোল্ড এবার পাবে না যদি স্টেটমেন্টে যেভাবে 100 ফিনিশ করেছিলে সেভাবে তুমি কাটতে পারো। কিন্তু আমি বলছি তুমি তা পারবে না। হিয়া আর একটু ক্রিম তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে থমকে গেল। কোনির কাছে এসে ওর মুখে সেটুকু লাগিয়ে দিয়ে হেসে উঠল সে এবং ছুটে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল, অত হিংসে ভালো নয়। কোনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা। আপন মনে সে বলল, বয়ে গেছে আমার হিংসে করতে। বড়লোক মেয়ে দেখিয়ে চকলেট দেওয়া, কে চায় তোর ভিক্ষে? নিজের জিনিস অন্যকে দিয়ে হিয়া কার্পণ্য করে না, পরের জিনিস নেওয়াতেও কুণ্ঠা নেই। মুখে ক্রিমটুকু অন্য মনস্কের মতো বুলিয়ে নিয়ে কোনি আবার বলল, এসব হচ্ছে বড়লোকের চাল। লোককে দেখানো আপন পর জ্ঞান আমার নেই, বুঝি না জানো কিছু। ঘরে ঢুকলো হরিচরণ। তুই একা রয়েছিস? ওরা গেল কোথায়? কি ঝামেলা দেখ তো। তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল, অথচ কোনোটাতেই নাম দেখছি না। নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও। খোঁজ নিয়ে দেখবো খন। অমিয়া ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলিস তো। যেমন বেগে এসেছিল তেমনি ভাবেই হরিচরণ বেরিয়ে গেল। আর হয়ে রইল কোনি। এত দূরে এসে চ্যাম্পিয়নশিপে এসে নামতে পারবে না? আর কিছু সে ভাবতে পারল না। আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো। ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু চাপা করুণ একটা স্বরে। আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠছে, খিদ্দা খিদ্দা। মেয়েরা ফিরল তর্ক করতে করতে। এবারের অলিম্পিকে মেক্সিকো সিটি অলিম্পিক। কোনটা বলো সঠিক হবে? ওরা লক্ষ্যই করলো না কোনিকে। হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে সবাই সচকিত হয়ে বেলার দিকে তাকালো। হাতে খোলা ক্রিমের কৌটো। বেলা ক্ষিপ্তের মতো বলে উঠল, আমার ক্রিম আবার কে নিয়েছে এখান থেকে? কে নিয়েছে? আমি আজ বার করবই। বেরিয়ে যাওয়ার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে।
কে একজন বলল, ঘরে তো কনি ছাড়া আর কেউ ছিল না। অমিয়া হঠাৎ বলল, দেখ তো কনির ব্যাগটা সরিয়ে ফরিয়ে রেখেছে কিনা। বেলা ছুটিয়ে গিয়ে ক্যাম্বিসের ব্যাগটা খুলে উপুর করলো। সামান্য জিনিস কটা মেঝে পড়লো। কনি বিস্ফারিত চোখে সেগুলোর দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে এই ঘটনা আকস্মিকতায়। পৃষ্ঠা 62। বেলা পা দিয়ে কনির কস্টিউমটা সরাতেই আহ বলে সে নিচু হলো কস্টিউম তোলার জন্য। বেলা সেই মুহূর্তে ওর চুলের মুঠোয় টেনে মুখে উঁচু করে ধরল। কি মেখেছিস? কি মাখা রয়েছে তোর মুখে? আবিষ্কারের উত্তেজনায় বেলার দম বন্ধ হয়ে এলো। মেয়েরা এগিয়ে এলো কনির কে ঘিরে। অমিয়া একটা আঙুল দিয়ে কনির গাল ঘষে আঙুলটা নাকের কাছে ধরে বিচারকের মতো গম্ভীর স্বরে রায় দিল, ক্রিম, আমার ক্রিম। বেলা চিৎকার করে উঠল। তারপর ওর সদ্য আবিষ্কৃত একটা দ্বীপের দিকে তাকিয়ে না থাকা নাবিকদের মতো কনিকে দেখতে পেল। কনি পা ঝুলিয়ে খাটে বসে, মুখের বিস্ময় ভাব কাটেনি তখনও। অসহায় চোখে সকলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য তার ঠোঁট নড়ছে, কিন্তু বলতে পারছে না। কনি বোধ হয় ফর্সা হতে চায়। একজন মন্তব্য করল, বাব্বা, আমি যা ভয়ে ছিলুম। বিলাদি বোধ হয় আমাকেই চোর সন্দেহ করেছে। আমারও পেস্টও তাহলে কে কমিয়েছে এবার বোঝা গেল। কনি এতক্ষণে কথা বলল। হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে। আমি কখনো ক্রিম মাখি না। কি বললি? হিয়া? বেলা ঠাস করে কনিকে চড় মারল। হিয়ার নামে অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোক? তোর মতো 10টা মেয়েকে ও ঝি রাখতে পারে, শেষকালে কিনা হিয়াকে চোর বানাচ্ছিস? সত্যি বলছি বেলাদি, আমায় বিশ্বাস করো। হিয়া এসেছিল, আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে। চকোলেটের আধখানা আমায় দিল, আর তোমার ক্রিমের কৌটোটা থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো ও, আর আমাকেও মাখিয়ে দিল। গপ্প লেখো কনি, তুমি মস্ত লেখক হবে। বেলার ধীর স্বরে বিদ্রুপ চাপকে উঠল। তাহলে তো একটা দ্বিতীয় ভাগ আগে কিনে দিতে হবে। অমিয়া তার খাটে শুয়ে মেটেমেটি হেসে বলল। আমি সত্যি বলছি। কনির স্বর দুমড়ে মুচড়ে গেল কান্নায়। তোমরা বিশ্বাস করো? হিয়া এলে ওকে জিজ্ঞাসা করে দেখো। ওরা আর বেশি কথা বলল না, নিজেদের মধ্যে হাসাহাসি ফিসফাস করলো কিছুক্ষণ। কনি দেয়ালে ঠেস দিয়ে কাঠের মতো বসে। প্রণতি ভাদুরী আর ধীরেন ঘোষ ঘরে ঢুকলো। ওরা যেভাবে কনির দিকে তাকালো তাতে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ওদের কানেও ইতিমধ্যে কেউ পৌঁছে দিয়ে এসেছে। হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল। প্রণতি ভাদুরী ঘরের সবাইকে লক্ষ্য করে বলল, যাও, খেয়ে রেস্ট নাও। অমিয়া কাল সকালে তোর 4 আর 200 ফিট। জোসি ছাড়া আর কেউ তোর কম্পিটিটর নেই। তাহলে হিটে টাইম ভালো করতে হবে। বেলা শুনে রাখ, জোশী পড়েছে তোর গ্রুপে। চেষ্টা করবি। পাঞ্জাবের কাউর বলে একটা মেয়ে শুনলাম ভালো টাইম করে এসেছে। পৃষ্ঠা 63। ধীরেন ঘোষ প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কনির দিকে তাকালো। তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না। বলেছে তো পাঠানোই নাকি হয়নি। সব বাজে কথা। নিজেদের দোষ ঢাকতে এখন এইসব বলছে। আমি অবশ্য প্রোটেস্ট করেছি, দেখি কি হয়। তবে প্র্যাকটিস ঢিলে দিলে চলবে না। ওটা রেগুলার করতেই হবে। মন খারাপ করিস নি, ন্যাশনাল তো বছর বছরই হয়। সামনের বছর আবার আসবি। মেয়েরা খাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে। এমন সময় হিয়া ফিরল। কনি না খেয়েই শুয়েছিল। হিয়াকে দেখা মাত্র উঠে বসে চেঁচিয়ে বলল, এই তো হিয়া এসেছে। বেলা হাত ধরে হিয়াকে নিজের বিছানায় বসিয়ে বলল, আজ একটা ব্যাপার ঘটেছে। কনি তোকে চোর বলেছে। হোয়াট? ঝটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো, দু চোখে আগুন নিয়ে। বসো বসো, আগে আমার একটা কথা শুনে নাও। বেলা হাত ধরে টেনে হিয়াকে বসালো আবার। আমি জানি আমার প্রতিও জেলাস, কিন্তু এমন নোংরা অপবাদ দেবে ভাবিনি। আমরাও ভেবেছি নাকি ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়ে বলছে তুমি নাকি মাখিয়ে দিয়েছ। এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে? হিয়া থতমত খেয়ে গেল। প্রচণ্ড রাগটা মাথা থেকে বেরিয়ে যেতে যেতে যে ধাক্কাটা দিচ্ছে তা সামলে উঠে সে বলল, ক্রিম তো আমিই ওর মুখে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার কৌটোটা থেকে আমি মাখলাম, কনির মুখেও লাগিয়ে দিলাম। কি করব বলো? তোমার পারমিশন নেবার সময় তখন ছিল না। কালও মেখেছিলাম। হিয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিয়ে
পোশাক বদলাতে ব্যস্ত হলো। সারা ঘর চুপ, আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করলো। কোনি এক দৃষ্টি হিয়ার দিকে তাকিয়ে মনে মনে সে বলল, তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চড় খেয়েছি, খারাপ কথা শুনেছি। বেলা অপ্রতিভ হয়ে চুপ করে গেছিল। এখন তার রাগটা পড়ল হিয়ার উপর। বিরক্ত স্বরে সে বলল, পরের জিনিস না বলে ব্যবহারটা খুব অন্যায়। তোমার নয় অনেক টাকা আছে, আমার ওই একটুখানি ক্রিম থেকে যদি সবাই মাখে। আচ্ছা আচ্ছা, নয় তোমার একটা ক্রিমে কিনে দেব, হয়েছে তো? হিয়া হেসে অপরাধীর মতো মুখ করে হাত জোর করলো। ঠিক সেই সময় কনি ছুটে এসে ওকে চড় মারল। হিয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল। বিছানার মুহূর্তে সবাই উঠে বসেছে। কনি ধীর পায়ে নিজের খাটে ফিরে এসে বসলো। এটা তোমার পাওনা ছিল, বেলাদিকে জিজ্ঞাসা করো, জানতে পারবে। তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি। কোনো একটু থেমে আবার বলল, তোমাকে আমি একটুও হিংসে করি না। আমি বস্তির মেয়ে, লেখাপড়াও জানি না, তোমার সঙ্গে পারবো কেন? তবে একবার কখনো যদি জলে পাই, দাঁতে দাঁত চেপে বাকি কথাগুলো গুড়িয়ে দেওয়ার কিছু শোনা গেল না। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 64-14। চিপকে সমুদ্র তীরে সুইমিং পুল। কোনি আগে কখনো এমন পুল দেখেনি। যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলের মধ্য দিয়ে পুলের তলদেশ দেখা যায়। একটা পিন পড়ে থাকলেও নজরে আসে। কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে এমন পুল আছে। 3 দিকে কাজু বাদাম গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে গ্যালারি। মাথায় নারকেল পাতার ছাউনি, পাশেই ডাইভিং পুল। পুলের জলে প্রথম নেমে কোনি অস্বস্তি বোধ করেছিল। জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগেনি। হাতে স্টপওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে ক্ষিতিজ দাঁড়িয়ে নেই, অথচ সে সাঁতার কাটছে। কোনি গত 1 বছর আর তা ভাবতেই পারে না। কিন্তু মাদ্রাজে সে জলে নামার আগে পিঠে পরিচিত একটা হাতের স্পর্শ ও অভ্যাস মতো না পেয়ে মুচড়ে পড়ল। কি ট্রেনিং শেষ করবে বুঝে উঠতে পারছে না। কেউ কিছু বলছে না, দেখিয়েও দিচ্ছে না। হিয়াকে নিয়ে ব্যস্ত প্রণবেন্দু। হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য, তবু কোনি মোটামুটি জোরে 400 মিটার ফ্রি স্টাইল, কয়েকটা 25 মিটার স্প্রিন্ট, আবার 400 মিটার মিনিট 5 টার্ন ও স্টার্ট, তারপর 200 মিটার মেডলি কাটল। স্টার্টিং ব্লকে এসে কস্টিউম পরা একটি মেয়ে ওদের ট্রেনিং দেখছিল। কোনি জল থেকে উঠে তার পাশ দিয়ে যাবার সময় মেয়েটি হাসল। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ কনক চাপা পাল। ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল। কোনি এবার ফাঁপড়ে পড়ল। ইংরাজিতে জবাব দেওয়ার দায় এড়াবার জন্য সে শুধু হাসল। মেয়েটি আঙুল তুলে হিয়াকে দেখিয়ে বলল, হি ইজ আ ফ্রি স্টাইলার। क्या बोलता? वो फ्री स्टाइलर है, हम है। वो है बेस्ट स्ट्रोकर, मिडली का। তোমার স্ট্রোক क्या? মেয়েটি হেসে বলল, রমা যোশী। কোনি এবার ভালো করে তাকালো। শ্যামলা মাজা রং, দোহারা গড়ন, চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, সাধারণ বাঙালি মেয়ের মতো দেখতে। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। কোনি দ্রুত ড্রেসিং রুমের দিকে পা চালালো। বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া। 5টি বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি 200 মিটার ব্রেস্ট্রোকে সাঁতার কাটার জন্য, তাই হিট করার দরকার হয়নি। হিয়া 3 মিনিট 32 সেকেন্ডের সময় নিল। পৃষ্ঠা 65। প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কোনি। দেখল ভিক্টি স্ট্যান্ডে হিয়া উঠল আরো 2টি মেয়ের সঙ্গে। ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিল। ব্যান্ড বাজলো আর তার বুকের মধ্যে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠতে লাগলো। পুলের ওধারে রয়েছে হিয়ার বাবা মা। ছুটে গেল হিয়া, বাবা জড়িয়ে ধরে চুমু দিল। হিয়াকে কোলে টেনে নিল মা। হিয়া তোয়ালের ক্লোলটা গায়ে দিয়ে ওধারে এলো। দেখি দেখি মেডেলটা হিয়াকে ঘিরে ধরল মেয়েরা। কনগ্রাটস হিয়া, থ্যাংক ইউ, দারুণ ফিনিশ করেছে। আমি তো ভাবলুম গুজরাট যেরকম নেক অ্যান্ড নেক যাচ্ছে, টার্নিংয়ের যদি হিয়া ওকে না মারতে পারে তাহলে বোধ হয়। আমার শুধু ওই একবারই তখন ভয় হয়েছিল টার্নিংটা আমার এত খারাপ। মাইসোরের মেয়েটাকে দেখেছিস? কেমন যেন আগাগোড়ায় মুখ তুলে রইল। কোনি তফাতেই বসে রইল। হিয়া বার কয়েক গ্যালারিতে চোখ বোলাবার সময় কোনির মুখের দিকে তাকিয়েছিল মাত্র। মেয়েদের একটি ফাইনাল ছিল, বাকিগুলি ফ্রি স্টাইলের হিট। অমিয়া ফ্রি স্টাইলের 3টেতেই ফাইনালে উঠেছে। বেলা
বেলা 200 মিটারে এবং হিয়া 100 মিটারে। কথা ছিল হিয়া 200 এবং 400 মিটারেও নামবে, কিন্তু প্রণবেন্দু শেষ মুহূর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেয় এই যুক্তিতে যে ওর অন্য ইভেন্টগুলো যাতে ওর গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে সেগুলোর ক্ষতি হবে। তর্ক তুলেছিল হরিচরণ, কি এমন ক্ষতি হবে? 2টো ব্রোঞ্জ তো শিওর আসতো, তার মানে বেঙ্গলের 2টো পয়েন্ট। এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স রয়েছে। প্রণবেন্দু, তুমি শুধু হিয়ার কথাই ভাবছো, বেঙ্গলের কথাটা ভাবছো না? শোনা মাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল। বেঙ্গলের কথা আমি ভাবি না, শুধু আপনারাই ভাবেন? তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন? প্রণবেন্দুর আঙুলটা গ্যালারিতে বসা কনির দিকে তুলে বলল, ও থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত, কিন্তু আপনারা ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন, আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গাইছেন। এবার আমি দেখব আপনার মেয়েরা কি করে কত পয়েন্ট আনে। কোনি জানতো না তাকে কেন্দ্র করে 2টো দল পাকিয়ে উঠে ঝগড়া শুরু করেছে। পরদিন বৃহস্পতিবার সকালে 200 মিটার ফ্রিস্টাইল ফাইনাল, বিকেলে 100 মিটার বাটারফ্লাইয়ের। অমিয়া আর বেলা পুল থেকে ফিরে এসেই বিছানায়। ধীরেন ঘোষ বিস্কুট আর কমলা লেবু এক হাতে, অন্য হাতে মধু ভর্তি শিশি নিয়ে ঘরে ঢুকলো। কাল সকালের জন্য দুধ দুজনের জন্য 2 গ্লাস রেডি করে রাখো প্রণতি, ঠিক 8টায় পুলে পৌঁছানো চাই। এখন একদম রেস্ট, 7টার মধ্যে নিয়েই ঘুম। যথাসাধ্য নির্দেশ দিয়ে ধীরেন ঘোষ ঘরের চারদিকে চোখ বোলালো। তোমাদের একটা কথাই বলবো, প্রথম গোল্ড বাংলা আজ এনেছে। শুভ জয়যাত্রায় আমরা বেরিয়েছি, শেষ গোল্ডও আমাদের। আমরা চ্যাম্পিয়ন হবই। মনে রেখো, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তারা অধীরভাবে অপেক্ষা করছে বাংলার মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবেই। একটা গোল্ড পেয়েছি, বাকি 8টাও আমরা নেব। আমাদের কেউ আটকাতে পারবে না। পৃষ্ঠা 66। পরদিন 2টি ইভেন্টের 2টিতেই প্রথম হলো রমা যোশী। 200 মিটার অমিয়া ব্রোঞ্জ পেল, রূপও নিল মহারাষ্ট্রেরই নতুন মেয়ে সাধনা দেশপাণ্ডে। বেলা 5ম স্থান পেল। চিৎকারের গোল্ড মেডেল থাকলে সেটা পেত হরিচরণ। অমিয়া যথাসাধ্য করেছে, কিন্তু গত বছরের থেকে তার সময় 6 সেকেন্ড কম হলো। গম্ভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল। বেলা ফুঁপিয়ে উঠল কয়েকবার। হিয়া এগিয়ে এসে যোশীকে অভিনন্দন জানালো। এরপর ঘোষণা, ভিক্টরি স্ট্যান্ডে গলায় মেডেল পরা ব্যান্ডের বাজনা। কোনি উদাস চোখে সবকিছু দেখলো মাত্র। বিকেলে মেয়েরা দল বেঁধে সমুদ্রের ধারে বেড়াতে গেল। কোনি পুলেই রয়ে গেল। বাটারফ্লাইয়ের রমার ধারের কাছে কেউ আসতে পারল না। বাংলার কোনো মেয়ে ফাইনালে নেই। দিল্লি আর গুজরাট বাকি মেডেল 2টি নিল। কোনি নিরুৎসুক চোখে সবকিছু দেখল। শুক্রবার সকালে সোনা জিতল হিয়া আর রূপো পুষ্পিতা 100 মিটার বেস্ট স্ট্রোকে। ব্রোঞ্জ গুজরাটের। চ্যাম্পিয়নশিপে মাঝপথে বাংলার 14 এবং মহারাষ্ট্রের 16 পয়েন্ট। হিয়া ও রমার 2টি করে সোনা। চাপা একটা উত্তেজনা বাংলার ক্যাম্পে মৃদু কম্পন তুলল। কোনি কোনো কথায় যোগ দিল না। দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলে গেল, বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায়। ডান হাতের তর্জনী মাথার উপর তুলে গলা কাঁপিয়ে বলল, উঠেছে। হিয়ার ট্রানজিস্টারে রক মিউজিক বাজছিল। প্রণতি ভাদুরী রেডিওটা বন্ধ করে ফিসফিসিয়ে ধমক দিল, শোনো শোনো, ইন্সপিরেশন পাবে তাহলে। কিপ আপ দ্য ফ্ল্যাগ। এখন সমান চলেছে, কিন্তু আমরা বেরিয়ে যাবই। রমা যোশী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল 150 মিটারে টার্ন নিয়েই, এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন সে 400 মিটার শেষ করল। যেন 100 মিটারের প্রতিযোগিতা করেছে এমন বেহিসাবিভাবে অমিয়া শুরু করেছিল। 100 মিটার পর্যন্ত রমা পিছিয়ে ছিল প্রায় 10 মিটার। তারপরেই অমিয়া মন্থর হতে শুরু করে। রমা তার সমান গতিতে কোনো হেরফের না ঘটিয়ে 300 মিটার এর পর গতি বাড়ালো এবং শেষ 50 মিটার একা সাঁতরে এলো। পাঞ্জাবের মঞ্জিত কাউর ব্রোঞ্জ নিল। অমিয়া সকলের আগেই ট্যাক্সি করে একা ক্যাম্পে ফিরে আসে। শনিবার সকালে হিয়ার 2টি হিট, মেডলি এবং ব্যাক স্ট্রোকের। সব মেয়ের চোখ এখন হিয়ার দিকে। গম্ভীর হয়ে গেছে সে।
ধীরেন ঘোষ আজ আর বক্তৃতা দিল না, মাথা নেড়ে বলল, অমিয়ার মতো ভেটারেনের কাছ থেকে এমন ব্যাডলি জাজড রেস কেউ আশা করেনি। আমরা 4 পয়েন্টে পিছিয়ে পড়ল। হরিচরণদা যদি অমিয়াদিকে একটু বলেও দিত। বেলা ক্ষীণ স্বরে বলে, যাকগে, যা হবার হয়েছে। এখন অনেক কিছু হিয়ার ওপরে নির্ভর করছে। কাল সকালে 2 হিট, রাতে মেডলির ফাইনাল। তোমরা ওকে কনসেন্ট্রেট করতে দাও। ধীরেন ঘোষ চলে যাবার পর সবাই হিয়ার দিকে তাকালো, একমাত্র কোনি ছাড়া। হিয়া শনিবার সকালে 2 হিট থেকে অনায়াসেই ফাইনালে উঠল। ব্যাকস্ট্রোকে রমা যোশী নেই, কিন্তু মেডলির দ্বিতীয় হিটে থেকে রমা ফাইনালে উঠল হিয়ার সময়কে 2 সেকেন্ড ম্লান করে। ঘোষণায় রমার সময় শোনামাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মার সঙ্গে। পৃষ্ঠা 67। মেয়েরা ফিসফাস কথা বলছে, খাটে উপুর হয়ে রেডিওয় হিন্দি গান শুনছে হিয়া। গত 4 দিন কোনির সঙ্গে কারোর বাক্যালাপই হয়নি। অমিয়া কখনো বিছানায় শুচ্ছে, উঠে এসে জানলায় দাঁড়াচ্ছে, টেবিল এটা ওটা নাড়ছে। প্রণতি ভাদুরী তার খাটে শুয়ে কমিক্স পড়ছে। অমিয়াদি, শুয়ে পড়ো। অমিয়া বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ভীষণ মাথা ধরেছে। তখন থেকে রেডিওটা জ্বালাচ্ছে। হিয়া, ওটা বন্ধ করো। হিয়া রেডিও বন্ধ করার উদ্যোগ দেখালো না। বলছি, রেডিও বন্ধ করো। হিয়া একটু জোরে করে দিল রেডিওর শব্দ। অমিয়া চিৎকার করে উঠল, বন্ধ করবে কি করবে না? আমার ভালো লাগছে না। রেডিও শুনতে আমার ভালো লাগছে। হিয়া শুকনো গলায় বলল, আপনি চেঁচাবেন না। কি ঔদ্ধত্য! অমিয়া অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকাতে লাগলো। কেউ তার দিকে তাকিয়ে নেই, এমনকি বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত। এতদিন বাংলার মেয়ে সাঁতারু মহলে সে সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে। এই মুহূর্তে সে বুঝল তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া। এবার ওকে মধ্যমণি করেই ওরা ঘুরবে। ওদের প্রশংসা, মনোযোগ এবার থেকে পাবে হিয়া। তার দিন ফুরিয়ে গেছে। বিছানায় এসে বসলো অমিয়া। দিন কি সত্যি ফুরিয়ে গেছে? কাল আসছে 100 মিটার ফ্রি স্টাইল 4x100 রিলে। দেখা যাক সত্যি ফুরিয়ে গেছে কিনা। অমিয়া ভাবল, কাল আমাকে দেখাতেই হবে। কিছু পরে প্রণতি ভাদুরী উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল। হিয়া ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যায় পুলের হাজার হাজার ওয়াটের আলোয় স্টার্টিং ব্লকের ওপর হিয়ার লাল কস্টিউম একটি স্থির শিখার মতো অপেক্ষা করছে। তার পাশে রমা যোশী, তার পাশে গুজরাটের আমি প্যাটেল। স্টার্টার এর বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠল হিয়া। বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতে কেউ নেই। প্রায় 10 মিটারে সে হিয়াকে পেছনে ফেলে গেল শুশুকের মতো ঢেউ খেলানো গতিতে। বোর্ড ছুঁয়েই ব্যাক স্ট্রোক। হঠাৎ গ্যালারি উদ্গ্রীব হয়ে উঠল। হিয়া এবার ব্যবধান কমাচ্ছে। গ্যালারি তোলপাড় হতে শুরু করলো পুলের জলের মতোই। ব্যাক স্ট্রোকে শেষে রমা তখনও প্রায় 4 মিটার এগিয়ে। এবার ব্যাক স্ট্রোক, এবং হিয়া জানে এইবারই তাকে বড় ব্যবধান তৈরি করতেই হবে। এরপরই ফ্রি স্টাইল, এবং রমার সঙ্গে এখানে সে পারবে না। প্রচণ্ডভাবে হিয়ার 2 হাতের সঙ্গে তাল দিয়ে পা দুটো জলে ধাক্কা দিতে শুরু করলো। রমার সঙ্গে পাশাপাশি এসে গেল পুলের মাঝামাঝি, এবং এই প্রথম সে রমাকে ছাড়িয়ে এগিয়ে গেল। পাশে মুখ ফিরিয়ে হিয়াকে দেখতে দেখতে রমা জোর বাড়ালো। গ্যালারিতে প্রলাপ চিৎকার শুরু হয়েছে। বাংলার মেয়েরা একসঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে, হিয়া হিয়া। শুধু অমিয়া ক্লান্ত ভঙ্গিতে অনুত্তেজিত বসে কোনির পাশে, মুখে পাতলা একটা হাসি নিয়ে। আপন মনেই সে বলল, হিয়া জিতবে। পৃষ্ঠা 68। এবং হিয়া জিতল। ফ্রি স্টাইল শুরু করেছিল হিয়া 4 মিটার এগিয়ে থেকে। সেই ব্যবধান থেকে রমা অর্ধেকটা কেড়ে নিল সাঁতার শেষের 30 মিটার বাকি থাকতেই। এবার শুরু হয় দুজনের মধ্যে বাঁচা মরার লড়াই। ইঞ্চি ইঞ্চি করে রমা এগিয়ে আসতে থাকে। ফিনিশিং বোর্ডে টাইম কিপাররা ঘড়ি হাতে ঝুঁকে অপেক্ষা করছে। গ্যালারিতে লোকেরা সরে আসছে ফিনিশ দেখার জন্য। হিয়ার দাঁত বোর্ড ছোঁয়ার আধ সেকেন্ডের মধ্যেই রমার হাত পৌঁছল। বলেছিলুম, অমিয়া আবার আপন মনে বলল। কে জিতেছে জানার জন্য ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো, এবং মেয়েরা যখন হিয়াকে জড়িয়ে ধরে নিজেদের চোখের জল তার গালে মাখিয়ে দিচ্ছিল, তখন একমাত্র কোনই দেখতে পেল অমিয়ার চোখের কোণে জল। বাংলা এখনো 2 পয়েন্টে পিছিয়ে। হিয়া ও রমার সোনা 3টে করে।
ধীরেন ঘোষ উত্তেজিত হয়ে রাত্রে খাবার আগে মেয়েদের বলে গেল, কাল সকালে আর একটা গোল পাচ্ছে হিয়া, বেঙ্গল এগিয়ে যাবে। ধীরেনদা ভুলে যাবেন না, তারপরও দুটো ফ্রিস্টাইল ইভেন্ট আছে। অমিয়া ভাত নাড়াচাড়া করতে করতে আনমনে বলল, রমা যোশী ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে। রবিবার সকালে অমিয়া পুলে গেল না। মেয়েরা চিৎকার করতে করতে যখন ঘরে ঢুকলো, সে তখন এক মনে চিঠি লিখছিল। মুখ না তুলেই বলল, হিয়ার তাহলে 4টে গোল্ড হলো। অমিয়াদি দারুণ ব্যাপার। অঞ্জু একটুর জন্য ব্রোঞ্জ মিস করলো। অমিয়াদি যোশীকে বিট করতে পারবে না। অমিয়াদি, সবাই বলছে এখন তোমার উপরে চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে। বাংলা মহারাষ্ট্র এখন সমান পয়েন্টে। কনির চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেছে, সে তখন একটা সেফটি পিন দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টায় ব্যস্ত। এইসব উত্তেজনা তাকে স্পর্শ করছে না। অমিয়া লেখা বন্ধ করে বলল, চেষ্টা করব। জাতীয় সাঁতারের আজ শেষ দিন। সন্ধ্যায় 6টি মাত্র অনুষ্ঠান। প্রথমটি মেয়েদের 100 মিটার ফ্রিস্টাইল ফাইনাল। 8 জন প্রতিযোগীর মাঝের লেনগুলিতে রমা, অমিয়া, হিয়া। আজ গ্যালারি উপচে পড়ছে কোনি খালি পায়ে বসে। সেফটি পিনের চটিটাকে চলার যোগ্য করা যায়নি। অমিয়া বন্দুকের শব্দের আগেই জলে পড়ল। দ্বিতীয়বার ফল স্টার্ট নিল মহারাষ্ট্রের সাধনা দেশপাণ্ডে এবং হিয়া। এরপর একসঙ্গেই 8 জন জলে পড়ল বন্দুকের শব্দে। 30 মিটারে দেখা গেল 2 জন এগিয়ে বাকিদের থেকে, রমা এবং অমিয়া। তারপরেই প্রচণ্ডভাবে নিজেকে বিস্ফারিত করে অমিয়া পেছনে ফেলল রমাকে। টার্ন নিয়েই সে রমার থেকে 1 মিটার এগিয়ে গেছে। রমার কিছুটা পিছনে হিয়া, তার পাশেই সাধনা। হরিচরণ চিৎকার করতে করতে কুঁজো হয়ে পড়েছে। পৃষ্ঠা 69। একটা অস্ফুট ও কাতরানি শোনা গেল। অমিয়া জলে ভাসছে আর ছটফট করছে পেট চেপে ধরে। মুখটা যন্ত্রণায় বিকৃত। ক্রাম্প ধরেছে। জলে লাফিয়ে পড়ল 2 জন। ছুটে গেল বাংলার অফিসিয়ালরা। হরিচরণ কপালে হাত দিয়ে বসল। রমা যোশী তখন ফিনিশিং বোর্ড ছুঁয়েছে, তার পেছনে হিয়া এবং সাধনা। মহারাষ্ট্র 3 পয়েন্ট এগিয়েছে। শেষ ইভেন্ট 4x100 মিটার রিলেতে সোনা জিতে 10 পয়েন্ট আনতে না পারলে বাংলার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এখন হিয়া ও রমা দুজনেই 4টি সোনা। পয়েন্টে দুজনেই সমান হয়ে ব্যক্তিগত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। রিলের পয়েন্ট টিম পাবে, কিন্তু ব্যক্তিগত সোনা পাওয়ার কে এগিয়ে যাবে সেটাও নির্ভর করছে এই ইভেন্টের ওপর। আর আধ ঘন্টার মধ্যে চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠানে মেয়েদের 4x100 রিলে শুরু হবে। ছেলেদের ফাইনাল এই মাত্র শেষ হলো। অমিয়া মেডিকেল রুমের টেবিলে শুয়ে ঘরের বাইরে ধীরেন ঘোষ বিষণ্ণ কণ্ঠে বলল, এত কাছে এসে ভরাডুবি হলো। বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না। ভাগ্য। হরিচরণ থমথমে মুখে বলল, অমিয়া তো নামতে পারবে না, তাহলে রিলে টিমটা কি হবে? আর ক মিনিট মাত্র সময় রয়েছে। হিয়া, পুষ্পিতা, বেলা, 4th মে কে হবে? রিজার্ভে আছে অঞ্জু আর। ধীরেন ঘোষ থেমে গেল। হরিচরণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে। প্রণবেন্দ্র এবং আরও 3-4 জন ব্যস্ত উত্তেজিত হয়ে হাজির হলো। এ কি, আপনারা এখানে দাঁড়িয়ে? রিলে টিমের কি হবে? আর যে সময় নেই। প্রণবেন্দু বলল, সেইটাই তো ভাবছি। ভাবাভাবির কিছু নেই। কনক চাপা পালকে নামান অমিয়ার জায়গায়। একজন রুক্ষ স্বরে বলল, কিন্তু কিছু নেই ধীরেনদা। বেঙ্গলের এখনো একটা আউটসাইড চান্স আছে, ওকে নামালে। অঞ্জু একদমই পারবে না। আপনারা বসে বসে ভাবুন, তাহলে আমরাই ব্যবস্থা করছি। প্রণবেন্দু প্রায় ছুটেই চলে গেল। ধীরেন ঘোষ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে তারপর আচমকা ঘুম ভাঙা মানুষের মতো অনুসরণ করল প্রণবেন্দুকে। হরিচরণ পাথরের মতো দাঁড়িয়েই রইল। কোনি যথারীতি গ্যালারিতে বসে বাংলার মেয়েরা শুকনো মুখে অনিশ্চিত স্বরে নিজেদের মধ্যে ফিসফিস করছে। পুরুষদের মেডেল রিলে ফাইনাল এবার শুরু হবে। প্রতিযোগীরা স্টার্টিং প্ল্যাটফর্মে আসছে। কোনি হাত নেড়ে প্রণবেন্দু এবং আরও কয়েকজন ডাকছে। কোনি বুঝতে পারল না তাকেই ওরা ডাকলো কিনা। কোনি তাড়াতাড়ি কুইক। পৃষ্ঠা 70। অবাক হয়ে কোনি তখনও বসে। ধীরেন ঘোষ হাত নাড়ছে তার দিকে। কোনি, আর সময় নেই, তোমায় নামতেই হবে রিলেতে অমিয়াদির জায়গায়। হিয়া গ্যালারিতে উঠে এসে ওর হাত ধরল। শিরশির করে উঠল কোনির শরীর। আমি? হ্যাঁ তুমি। কস্টিউম পরে নাও। না, আমি নামবো না। কোনি হাত সরিয়ে নিল। বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না। না পারুক, আমি পারবো না।
তুমি বেঙ্গলকে ভালোবাসো না? না, বাসি না। কোনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বুকের থেকে উঠে আসা একদলা অভিমান ওর কণ্ঠে আটকে গেল। ভালোবাসতে হয় তুমি বাসো? আমি গরিব, আমাকে দেখতে খারাপ, লেখাপড়া জানি না। কত কথা শুনলুম, কেউ আমার সঙ্গে কথা বলছে না। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে। পৃষ্ঠা ৭১। হিয়া ঝুঁকে কনির দুটো কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে দাঁত চেপে চাপা স্বরে বলল, আমি নিজের জন্য আসিনি, বেঙ্গলের হয়ে তোমাকে ডাকতে এসেছি। না, এসেছো নিজের জন্য। তুমি নিজের জন্য আর একটা গোল্ড চাও। রমা যোশীকে। কনি থেমে গেল। চড় মারার জন্য হিয়ার হাতটা উঠেছে, কনিও হাত তুলেছে। ছোড়ার মতো চারটে চোখের প্রচণ্ড সংঘর্ষে স্ফুলিঙ্গ ছিটকে পড়ল। ধীর স্বরে হিয়া বলল, কনি তুমি আনস্পোর্টিং। কি বললে? ছিলে ছেঁড়া ধনুকের মতো কনি উঠে দাঁড়ালো। আমি কস্টিউম আনিনি, আমার এক্সট্রা আছে। অ্যাম্প্লিফায়ারে ঘোষণা হচ্ছে এবার শেষ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মেয়েদের টিম চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে সাঁতারেই। একে একে টিমের নাম পড়া হচ্ছে। পুলের প্রধান ফটকে এই সময় একটা হইচই উঠল। একটা পাগলা লোক তীরের মতো দৌড়ে পুলিশ এবং ভলেন্টিয়ারদের ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। তাকে তাড়া করেছে ২-৩ জন। প্রতিযোগীরা জলে নেমে শরীরে ভিজিয়ে উঠে এসেছে, এখনও তোয়ালেতে গা মোছায় ব্যস্ত। হিয়ার হাত থেকে তোয়ালেটা টেনে নিল কনি। অন দ্য বোর্ড স্টার্টারের গলা শোনা যেতেই সারা পুলে ঝপ করে স্তব্ধতা নেমে এলো। ব্লকের ওপর উঠেছে মহারাষ্ট্রের সাধনা, পাঞ্জাবের মঞ্জিদ, বাংলার হিয়া এবং আরও ২টি মেয়ে। ৫টির বেশি টিম হয়নি। গেট সেট নিখুঁতভাবে জলে পড়ল হিয়া ও সাধনা। পুলের গ্যালারিতে মর্মর ধ্বনির ক্রমশ ধাপে ধাপে উঠতে শুরু করলো যখন হিয়া আগাগোড়া সাধনাকে পেছনে রেখে পুষ্পিতাকে ৩ মিটার আগুয়ান থাকার সুবিধা দিল। কিন্তু পুষ্পিতা এই সুবিধাটা ৫০ মিটারের বেশি ধরে রাখতে পারল না। মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা তাকে অবহেলায় ২ লেন্থের পেছনে ফেলল। ব্লকের ওপর দাঁড়িয়ে উৎকণ্ঠিত বেলা দেখল তার পাশের লেনে ঝাঁপিয়ে পড়ল মহারাষ্ট্র। ব্লকের পেছনে দাঁড়ানো হিয়া ফিসফিসিয়ে বলল, বেলাদি অল আউট, বেলাদি লড়ে যাও। বেলা লড়ে গেল। সাধ্যের থেকেও নিজেকে বাড়িয়ে বেলা সাঁতার দিল। যে কোনো দিন, যে কোনো সময় দীপ্তি কার অন্তত ৪ লেন্থে বেলাকে পেছনে ফেলবে। কিন্তু আজ বেলারই দিন। দীপ্তি ২ লেন্থের ব্যবধানটা ১ ইঞ্চিও বাড়াতে পারল না। বেলা যে এই ফারাকটা বজায় রাখতে পারবে বাংলার কেউ আশা করেনি। হিয়া হাতটা চেপে ধরেছে কনির। একটা মোটর ইঞ্জিন স্টার্ট নেবার চেষ্টায় থরথর করে উঠেই আবার থেমে যাচ্ছে। এমনভাবে কনির শরীর কেঁপে কেঁপে উঠছে। এক দৃষ্টে সে জলের বেলার দিকে তাকিয়ে। স্টার্টিং ব্লকে ওঠার জন্য সে যখন পা তুলতে যাবে তখন কোনি পাটা নেমে এলো। কোনি ৩ দিকে গ্যালারির সাঁতার থেকে একবার চোখ ফেরালো। পুলের পাশে ২-৩টে ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি করছে ময়লা পাঞ্জাবি, মাথার কাঁচা পাকা চুল, পুরু লেন্সের চশমা পরা একটি লোক। পৃষ্ঠা ৭২। ফাইট কোনি ফাইট। বক্সিং এর ভঙ্গিতে ২টো হাত চালাচ্ছে। ফাইট কোনি। একটা ৮ সিলিন্ডার ইঞ্জিনের হঠাৎ যেন স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ধক ধক করে উঠল কনি। চমকে হাতটা টেনে নিল হিয়া। খিদ্দা। হিয়া ঠেলে দিয়ে বলল, কনি উঠো, কুইক। ব্লকে উঠতে উঠতে কনি বলল, খিদ্দা এসছে। রমা যোশী জলে পড়ল। ৩ সেকেন্ড পর কনি। পুলে যদি জলের বদলে মাটি থাকতো তাহলে বলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করেছে। কনির শিকার টাইমকিপারদের হাতের ঘড়ি। ৩০ মিটার পর থেকেই দর্শকরা বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। তারা নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতেও ভুলে গেল। গলার স্বর নেই, পলক পড়ছে না। গ্যালারির বহু লোক নেমে এসে পুলের ধারে দাঁড়িয়েছে। ভলেন্টিয়াররাও। জল কণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরা টোপের মধ্যে কনি যেন অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে। টার্নিংয়ের পরই দেখা গেল সে রমা যোশীর পাশে। বিপদ এসে গেছে এটা বুঝতে পেরেছে যোশী।
জোর দিল সে। কোনি তবুও পাশে। আরও 40 মিটার পাশাপাশি রইল ওরা। এরপরই অবরুদ্ধ উত্তেজনা ফেটে পড়ল পুলের চারধারে। কোনি প্রায় 1 হাত এগিয়ে এসেছে। আর 10 মিটার বাকি। রমা বুকে বাতাস ভরে জলের ওপর যেন লাফিয়ে উঠল হাতের প্রচণ্ড টানে। চারিদিকে অন্ধকার। কোনি কিছু দেখতে পাচ্ছে না। ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার শরীরকে কামড়ে ধরেছে। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে। অন্ধকার থেকে বেরোবার জন্য দাপাদাপি করছে তার শরীর। একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুলল। কোনি! দীর্ঘ সুরেলা ধ্বনি জলের ওপর দিয়ে ভেসে কোনির শরীরে মৃদু মৃদু আঘাত দিল। শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে তার হাত সে বাড়ালো এবং বোর্ড স্পর্শ করল। রমা যোশীর আগেই। হিয়া আর বেলার হাত ধরে কোনি জল থেকে উঠেই টলে পড়েছিল। ধীরেন ঘোষ জড়িয়ে ধরল। ছুটে আসছে বাংলার মেয়েরা। রমা যোশী ক্লান্ত হাত কোনির পিঠ চাপড়ে দিয়ে গেল। কোনি চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওকে ঘিরে একটা ভিড় বৃত্ত রচনা করেছে। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। এরপর ভিক্টরি স্ট্র্যান্ডে একে একে গলায় মেডেল পরা, ব্যান্ড বাজনা, গলায় সোনার মেডেল ঝুলিয়ে কোনি পুলের ধার দিয়ে ফিরতে ফিরতে থমকে দাঁড়ালো। ক্ষিতীশ পিটপিট করে তাকিয়ে। মুখে 10-12 দিনের দাড়ি, শরীরটা আরও শীর্ণ হয়ে গেছে। পৃষ্ঠা 73। কোথায় ছিলে? বলো তো কোথায় ছিলুম? কোনির ঠোঁট দুটি থরথর করে উঠল। জলে ভরে আসছে 2 চোখ। মুখ ঘুরিয়ে নিল সে। মুখরা তোর টাইমটা রাখেনি। রাখলে দেখতে পেত। কি পেত বলতো? কোনি কথাগুলোকে অগ্রাহ্য করে রেগে উঠল। কোথায় লুকিয়েছিলে তুমি? খালি বলো তো, আর বলো তো। কোথায় ছিলুম জানিস? ওইখানে। কুঁজো হয়ে ক্ষিতীশ ডান হাতের তর্জনীটা তুলে পুলের জলের দিকে দেখালো। ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে মানুষ, সব পারে। ফাইট করি, ফাইট। মিথ্যুক, মিথ্যুক। কোনি ছুটে এসে ক্ষিতীশের বুকে দুম দুম ঘুষি মারতে শুরু করলো। কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। যন্ত্রণায় তখন আমি মরে যাচ্ছিলাম। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বলতে বলতে ক্ষিতীশ হা হা শব্দে দরাজ গলায় হেসে উঠল। তখন অনেকেই তাদের দিকে তাকালো এবং দেখল পাগলাটে একটা লোকের বুকে মুখ খুঁজতে খুঁজতে ফোঁপাচ্ছে। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল আর তার মাথায় টপ টপ করে জল ঝরে পড়ছে। পৃষ্ঠা 74। প্রশ্নের নতুন কাঠামো অনুযায়ী প্রশ্নের নমুনা। প্রশ্ন 1। নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। প্রতিটির মান 1। 1.1 ক্ষিতীশ সিংহ কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন? ক. বালিগঞ্জ সুইমিং ক্লাব, খ. অ্যাপোলো, গ. জুপিটার, ঘ. কলেজ স্কোয়ার। প্রশ্ন 1.2 কোনির ভালো নাম? ক. কনকচাপা দত্ত, খ. কনকচাপা সরকার, গ. কনককান্তি দত্ত, ঘ. কনকচাপা পাল। প্রশ্ন 1.3 জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হলেন ক. বিনোদ ভর, খ. ক্ষিতীশ সিংহ, গ. ধীরেন ঘোষ, ঘ. বিষ্ণুচরণ ধর। প্রশ্ন 2 কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটির মান 1। 2.1 জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের কোন ইভেন্টে কোনি সোনা জিতেছিল? কোনি ছাড়া এই ইভেন্টে বাংলার হয়ে আর কারা যোগ দিয়েছিল? 2.2 ক্ষিতীশ সিংহের স্ত্রীর কিসের দোকান? দোকানটি কোথায় ছিল? 2.3 কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস? খিদ্দার এই প্রশ্নের উত্তরে কোনি কি বলেছিল? প্রশ্ন 3 কম বেশি 150টি শব্দের নিচে ভুল। প্রশ্ন 3 কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটির মান 5। 3.1 ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত। ক্ষিতীশ সিংহের এই রকম প্রতিক্রিয়ার কারণ কি? প্রশ্ন 3.2 এটা বুকের মধ্যে পুষে রাখো।
বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে? খেদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন? 3.3 দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। সহায়ক পাঠ কোনি এখানেই শেষ হলো। বইটি এখানেই শেষ হলো।